আমি খাদিজা বেগম, প্রভাষক জীববিজ্ঞান, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোষ বিভাজন সম্পর্কে পড়াবো। খেয়াল করো, আমি আজকে তোমাদেরকে পড়াবো মাইটোসিসের বিভিন্ন পর্যায় সম্পর্কে পড়াবো। দেখো, মাইটোসিস কি? প্রথম দেখো, মাইটোসিস বিভাজন একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া। মাইটোসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিসকে বোঝানো হয়ে থাকে। স্পিন্ডল গঠনের তারতম্য একই রকম, স্পিন্ডল গঠনের তারতম্য ও সাইটোকাইনেসিস ছাড়া উদ্ভিদ ও প্রাণীর মাইটোসিস পদ্ধতি মূলত একই রকম। মাইটোসিস প্রক্রিয়ায় একটি মাতৃকোষে প্রথম নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং পরে সাইটোপ্লাজমের বিভাজনে ঘটে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনের যে বৃহৎ এবং জটিল পর্যায়ে মাতৃকোষের অভ্যন্তরে একটি নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস উৎপন্ন হয় তাকে ক্যারিওকাইনেসিস বলে। বর্ণনার সুবিধার জন্য মাইটোসিসকে বা মাইটোসিসের বিভাজনের প্রক্রিয়াকে 5টি ধাপে ভাগ করা হয়েছে। তা হচ্ছে, খেয়াল করো, এই হচ্ছে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে কি? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসকে মূলত 5টি ধাপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। খেয়াল করো, আমি তোমাদেরকে প্রথমে প্রোফেজ কি সে সম্পর্কে বলবো। প্রোফেজ হচ্ছে আদ্য পর্যায়, অর্থাৎ ক্যারিওকাইনেসিসের যে দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটতে থাকে এবং ক্রোমাটিন কুণ্ডলিত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করে তাকে প্রোফেজ বলে। এটি মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ও দীর্ঘস্থায়ী ধাপ। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তুর পানি বিয়োজন ঘটে এবং ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলিত হয়ে ক্রমশ খাটো ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে এবং ক্রোমাটিন সূত্রে কুণ্ডলিত হওয়ার প্রক্রিয়াকে স্পাইরালাইজেশন বলে। এবং প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করে। তবে এ পর্যায়ে আলোক অনুবীক্ষক যন্ত্রে ক্রোমোজোমগুলিকে অবিভক্তই মনে হয়। এই হচ্ছে প্রোফেজ দশা। তারপরে খেয়াল করা হচ্ছে কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়ে কি? খেয়াল করো, প্রোফেজ ও মেটাফেজ দশার মধ্যবর্তী পর্যায়কে প্রোমেটাফেজ বলে। এটি মাইটোসিসের দ্বিতীয় ও স্বল্পস্থায়ী দশা। এই দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় অদৃশ্য হয়ে যায়। এ দশায় প্রোটিন নির্মিত ও 2 মেরু বিশিষ্ট তন্তুযুক্ত একটি মাপ্যতন্ত্র বা বেমযন্ত্র বা স্পিন্ডল যন্ত্র বা অ্যাস্টার রশ্মি গঠিত হয়। স্পিন্ডল যন্ত্রে যে তন্ত্রগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত এদেরকে স্পিন্ডল তন্তু বা অবিচ্ছিন্ন তন্তু বলে। আর যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে এদেরকে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু বলে। প্রতিটি ক্রোমোজোম একটি আকর্ষণ তন্তুর সঙ্গে যুক্ত হয়ে ক্রোমোজোমীয় নৃত্য প্রদর্শন করে। এই সময় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে। এই হচ্ছে প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়। তারপর খেয়াল করো, মেটাফেজ কি? দেখো, মেটাফেজ বা মধ্য পর্যায় হচ্ছে ক্যারিওকাইনেসিসের যে দশায় সেন্ট্রোমিয়ার দ্বারা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিশেষ রীতিতে সজ্জিত হয় তাকে মেটাফেজ বলে। এই দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পূর্ণ হয় এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে এবং সেন্ট্রোমিয়ারের সাহায্যে আকর্ষণ তন্তুর সঙ্গে লেগে থাকে।
স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল বলা হয়। এই পর্যায়ে ক্রোমোজোমগুলিকে সর্বাধিক খাটো এবং স্পষ্ট দেখায়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি আকর্ষণ কমে যায় ও বিকর্ষণ শুরু হয়। তবে সেন্ট্রোমিয়ার অর্থাৎ তখনও অবিভক্ত অবস্থা থাকে, মানে সেন্ট্রোমিয়ারটা তখনও অবিভক্ত থাকে। এই পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে, ফলে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। এই হচ্ছে মেটাফেজ বা মধ্য পর্যায়। তারপর খেয়াল করো অ্যানাফেজ দশা কি। অ্যানাফেজ বা গতি পর্যায় কি খেয়াল করো, ক্যারিওকাইনেসিসের যে দশায় অপত্য ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চল থেকে দুই বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে তাকে অ্যানাফেজ বলে। এই পর্যায়ের শুরুতে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে দুই ভাগে বিভক্ত হয়, ফলে ক্রোমোজোমের প্রতিটি ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণের ফলে অর্ধেক অপত্য ক্রোমোজোমের মেরুর একদিকে এবং বাকি অর্ধেক মেরুর অন্যদিকে সরে যেতে থাকে। এই ধরনের চলনকে অ্যানাফেজ চলন বলে। এরূপ চলনে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা কি থাকে, অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী বা পশ্চাৎগামী হয়। মেরুমুখী চলনের কারণে এই পর্যায়কে গতি পর্যায় বলে। মেরুমুখী চলনের সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলিকে ইংরেজি বর্ণমালা ভি, এল, জে ও আই অক্ষরের মতো আকার ধারণ করে। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ তথা গতি পর্যায়ের সমাপ্তি ঘটে এবং টেলোফেজ পর্যায়ের শুরু হয়। লাস্ট পর্যায়টি হচ্ছে কি টেলোফেজ পর্যায়। টেলোফেজ বা অন্ত পর্যায়কে খেয়াল করো, ক্যারিওকাইনেসিসের যে দশায় দুটি নতুন অপত্য নিউক্লিয়াস পুনঃসংগঠিত হয় তাকে টেলোফেজ বলে। এটি মাইটোসিসের শেষ পর্যায়। এই পর্যায়টি প্রোফেজের বিপরীত এবং এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর প্রান্তে পৌঁছে এবং ক্রোমোজোমগুলোতে পানির যোজন ঘটে এবং ক্রোমোজোমগুলি তখন কিছুটা লম্বা, সরু এবং অস্পষ্ট হয়ে নিউক্লিয়ার রেটিকুলামে পরিণত হয়। নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে এবং ক্রোমাটিন তন্তুকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এই পর্যায়ের শেষে স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। প্রতিটি নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের সমান থাকে। এভাবেই সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস গঠনের মাধ্যমে মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। এই হচ্ছে ক্যারিওকাইনেসিসের 5টি পর্যায়। তারপর খেয়াল করো সাইটোকাইনেসিস কি। পদ্ধতিতে কোষের সাইটোপ্লাজমে বিভাজন ঘটে তাকে সাইটোকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিসের ফলে উৎপন্ন দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানের সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিসটা সংঘটিত হয়। টেলোফেজ পর্যায়ে শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়, কিন্তু টেলোফেজ ও সাইটোকাইনেসিসের সমাপ্তি একই সঙ্গে ঘটে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে অপত্য নিউক্লিয়াস গঠিত হওয়ার পর স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে। এই বিষুবীয় অঞ্চলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্রাংশ, ফ্যাগমোজোম এবং ক্ষুদ্র ভেসিকল দ্বারা সজ্জিত হয়ে কোষ পাত বা কোষ প্লেট গঠন করে। কোষ প্লেটের উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, প্যাকটিন ইত্যাদি সঞ্চিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। কোষ প্রাচীর গঠনের ফলে মাতৃকোষটি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। প্রাণী কোষে কি হয় দেখো, প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটে ক্লিভেজ খাত সৃষ্টি বা
গতিকরণের মাধ্যমে। অ্যাক্টিন ও মায়োসিস নামক প্রোটিন প্লাজমা মেমব্রেনের এই খাস সৃষ্টিতে সহায়তা করে। এক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর প্লাজমা মেমব্রেন একটি খাস সৃষ্টি করে উভয় দিক থেকে গর্তের ন্যায় ভিতরে ঢুকে যায় এবং এই গর্ত ক্রমান্বয়ে গভীরতর হয়ে পরস্পর এসে মিলিত হয়। ফলে কোষ দুটি দুই ভাগে বিভক্ত হয়, অর্থাৎ সাইটোকাইনেসিস সম্পূর্ণ হয়। সাইটোকাইনেসিস যদি না হয় এবং কেরিওকাইনেসিস যদি চলতে থাকে তাহলে কি হয় খেয়াল করো, এক্ষেত্রে মুক্ত প্রাণ কেন্দ্রীয় বা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ঘটে, তখন এটাকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। এক্ষেত্রে দুটি অপত্য কোষ সৃষ্টি না হয় না, উপরন্তু একটি কোষে নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হয়ে বাড়তে থাকে, ফলে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষের সৃষ্টি হয়। একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট এবং প্রাণী কোষকে তখন বলা হয় সিনসাইটিয়াম। আমি আবার বলছি কি, একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ সৃষ্টি হয়, তখন এই একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট এবং প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াম বলে। আমরা যে ডাবের পানি খাই, এই ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়াস বিভাজনের ফসল। কোনো শৈবাল যেমন ভাউসেরিয়া, বট্রাইটিয়াম ও এরকম দেখা যায়, আবার কিছু ছত্রাকও এরকম দেখা যায়, যেমন পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, সিনোসাইটিক উদ্ভিদ এবং ওপালিনা নামক আদ্য প্রাণী, অস্থি পেশী এবং অস্থি মজ্জার অস্টিওক্লাস্ট কোষ, বহু নিউক্লিয়াসযুক্ত কোষ বা সিনসাইটিয়াম। ঠিক আছে, এরপরে খেয়াল করো, আমরা তারপরে পড়াবো মাইটোসিসের গুরুত্ব। আমি তোমাদেরকে এতক্ষণ পড়িয়েছি মাইটোসিস বিভাজনের বিভিন্ন ধাপ। আমি বলেছিলাম মাইটোসিসটা হচ্ছে কি দুই ভাগে, মাইটোসিসকে কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই দুই ভাগে বর্ণনা করা হয়েছে। এবং কেরিওকাইনেসিসের পাঁচটি ধাপ ছিল প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমি এগুলোর ছবি তোমাদেরকে বর্ণনার শেষে আমি তোমাদেরকে বোঝাবো। এখন আমি তোমাদেরকে পড়াবো মাইটোসিসের গুরুত্ব কি, আমাদের জীবনে মাইটোসিস কি প্রভাব বিস্তার করে। খেয়াল করো, জীবদেহে মাইটোসিসের গুরুত্ব হচ্ছে অপরিসীম, তবে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে আবার মৃত্যু প্রায় অবধারিত হয়ে ফলে। প্রথমে আমি তোমাদেরকে পড়াতে চাই মাইটোসিস কিভাবে আমাদের উপকার করে তার সম্পর্কে। খেয়াল করো, মাইটোসিস সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের বিভাজন ঘটিয়ে কোষের নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা করে। এই মাইটোসিস প্রক্রিয়ায় এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়, যা পরবর্তী সময় পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। এই প্রক্রিয়ার ফলে দেহের সকল কোষে সমসংখ্যক ও সমগুণ সম্পূর্ণ প্রবর্ধন বিতরণ সম্ভব হয়। জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও মাইটোসিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার এই প্রক্রিয়ায় বহুকোষী জীবের ক্ষত অঙ্গের বা ক্ষতিগ্রস্ত টিস্যু, খেয়াল করো আমাদের বিভিন্ন অঙ্গ কেটে যায় বা টিস্যুর যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে ক্ষয়পূরণ ঘটে থাকে। আবার জীবদেহের কিছু কিছু কোষ যেমন লোহিত কণিকা, চোখের কর্নিয়ার বাহিরের কোষ ইত্যাদি জীবনকালটা খুবই সীমিত। মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই কোষগুলোর পুনরুৎপাদন ঘটে এবং ক্রমাগত ক্ষয়পূরণ হয়। আবার মাইটোসিসের ফলে হুবহু একই ধরনের কোষ সৃষ্টি হয়। এর ফলে পপুলেশনের জিনগত স্থায়িত্ব বা স্থিত অবস্থা থাকে এবং জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। অপরদিকে আবার খেয়াল করো, অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে আমাদের কি হয়, বিভিন্ন টিউমার হয়, ক্যান্সার হয়, যা আমাদের মানুষের জীবনে মৃত্যু ডেকে আনতে পারে। এই হচ্ছে আমাদের কি পড়ানো মাইটোসিসের গুরুত্ব। আমি এখন তোমাদেরকে এই যে মাইটোসিসের বিভিন্ন ধাপগুলো চিত্রের মাধ্যমে দেখাতে চাই। তোমরা খেয়াল করো, বইয়ে আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাবো। খেয়াল করো, আমি তোমাদের যে বইয়ে চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে মাইটোসিস ইন্টারফেস চিত্র, আর এটা হচ্ছে
কি ক্যারিওকাইনেসিসের যে 5টি ধাপ ছিল তার প্রথম ধাপটি কি ছিল? প্রোফেজ। ইন্টারফেজ দশা কি দেখো খেয়াল করো, এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, নিউক্লিয়ার অ্যানভেলপ, ক্রোমাটিন, এই যে প্যাঁচানো এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু, এই যে লাল এটা হচ্ছে কি নিউক্লিওলাস। এই পর্যায় থেকে দেখো প্রোফেজ দশা শুরু হলো। কোষ প্রাচীরটা এরকম হয়, নিউক্লিয়ার অ্যানভেলপ খেয়াল করো, সেন্ট্রোমিয়ার দেখো বৃত্তের ন্যায় মধ্যে একটু খেয়াল করো, এই যে এরকম চিত্রের মধ্যে এরকম একটা বৃত্তর মতো ফাঁকা জায়গা, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আর বাহিরে যে প্যাঁচানো এগুলো হচ্ছে কি ক্রোমোজোম, এবং এই যে এখানে বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস, ঠিক আছে। আর এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সাইটোপ্লাজম। খেয়াল করো কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের পরিবর্তনটা কিভাবে হয়। দেখো কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের কি পরিবর্তন ঘটে খেয়াল করো, এটা হচ্ছে কি নিউক্লিওলাস ও ক্রোমাটিন সূত্রের উপস্থিতি হলো। তারপরে খেয়াল করো খ নম্বর চিত্রে ক্রোমোজোম সৃষ্টি হলো সেন্ট্রোমিয়ার মধ্যে, বৃত্তের ন্যায় যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর প্যাঁচানো সুতার মতো এই অংশটাকে বলা হয় কি কি বলা হয়? ক্রোমোজোম বলা হয়। আর এটা হচ্ছে কি নিউক্লিয় পর্দা। তারপরে খেয়াল করো গ নম্বর চিত্রটিতে মধ্যে দেখো সেন্ট্রোমিয়ার এবং খাটো মোটা, এটাকে বলা হয় ক্রোমাটিন। তারপরে চিত্রটি হচ্ছে কি প্রোম্যাটাফেজ, মাইটোসিসের প্রোম্যাটাফেজ পর্যায়ে খেয়াল করো কি বলা হয়েছিল, এই দেশে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস প্রায় অদৃশ্য হয়ে যায়। এখানে না আছে নিউক্লিয়ার মেমব্রেন, না আছে কি নিউক্লিওলাস, এটা অদৃশ্য হয়ে গেছে। এ দশায় প্রোটিন নির্মিত এবং 2 মেরু বিশিষ্ট তন্তুযুক্ত একটি মাকু, মানে মাকু কি চিনো? দেখবে তাঁত শিল্পে সুতার যে কাজ করে সেখানে মাকু যন্ত্রের ন্যায় একটা যন্ত্র ব্যবহার করা হয়, ঠিক মাকুর মতো, মানে মধ্যের জায়গাটা একটু প্রশস্ত এবং দুই প্রান্তটা সোচালো, এটাকে বলা হয় মাকু তন্তু বা মেমযন্ত্র বা স্পিন্ডল যন্ত্র বা অ্যাস্টারস্টে গঠিত হয়। স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? এই মাঝের অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল, আর এই দুটাকে বলা হয় দুটি মেরু। স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে কি বলা হয়? এই দেখো এখান থেকে এই মেরু পর্যন্ত এই যে এরকম যে তন্তুগুলো, এগুলিকে কি বলা হয়? স্পিন্ডল তন্তু বা অবিচ্ছিন্ন তন্তু। আর যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সঙ্গে যুক্ত থাকে এদেরকে কি বলা হয়? যে তন্তুগুলোতে দেখো সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম সহকারে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে তাদেরকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। এই হচ্ছে কি মাইটোসিসের প্রোম্যাটাফেজ পর্যায়। তারপরে খেয়াল করো এটা হচ্ছে মাইটোসিসের ম্যাটাফেজ পর্যায়। ম্যাটাফেজ পর্যায়ে কি হলো? এই দশায় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, স্পিন্ডল যন্ত্রের গঠনটা এবং সম্পূর্ণ হয়েছে, এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে, মানে কি এই দুটাকে বিষুবীয় বা নিরক্ষ অঞ্চল বলে, এগুলি বিষুবীয় অঞ্চল বা নিরক্ষ অঞ্চলে অবস্থান করে এবং সেন্ট্রোমিয়ারের সাহায্যে আকর্ষণ তন্ত্রের সাথে লেগে যায়। এগুলিকে কি বলা হয়েছিল? আকর্ষণ তন্তু, এবং সেন্ট্রোমিয়ারের সাহায্যে এই তন্তুগুলির সাথে কি লেগে গেছে। স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল বলে। এই হচ্ছে কি সেন্ট্রোমিয়ারের ম্যাটাফেজ পর্যায়। তারপর খেয়াল করো লাস্ট পর্যায়টা হচ্ছে কি মাইটোসিসের, এটা কি মাইটোসিসের ম্যাটাফেজ পর্যায়, আর লাস্টটা কি ছিল? মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়। মানে তারপরে ধাপটা হচ্ছে কি অ্যানাফেজ পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে এসে খেয়াল করো এই পর্যায়ের শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়ে গেল সেন্ট্রোমিয়ারটা, ফলে ক্রোমোজোমগুলো প্রতিটি ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। খেয়াল করো বোর্ডে, ধরো এটা একটি সেন্ট্রোমিয়ার, কি ছিল? এরকম ছিল, এরকম ছিল, দেখা গেল এই সেন্ট্রোমিয়ারটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল, হয়ে উপরের দিকে হয়ে গেল এরকম হয়ে গেল, আবার নিচে এরকম সেম এরকম হয়ে গেল, মানে এটাই বিভক্ত হয়ে এরকম 2 ভাগে, মানে 2 মেরুতে অবস্থান করলো। এখানে তাই দেখাচ্ছে, খেয়াল করো একটা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে 2 ভাগে বিভক্ত হয়ে 2 মেরুতে অবস্থান করছে। অপত্য ক্রোমোজোমগুলো বিকৃষণের ফলে অর্ধেক অপত্য ক্রোমোজোমকে মেরুর একদিকে এবং এ ধরনের মানে আর বাকি অর্ধেক মেরুর অপর দিকে বা অন্য দিকে সরে যেতে থাকে। এই ধরনের চলনকে কি বলা হয়? অ্যানাফেজ চলন বলে। এরিপ চলনে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা কি হয়? সবসময় উপর দিকে মানে অগ্রগামী, এবং এই বাহু দুই সবসময় কি, যে বাহুগুলি সবসময় নিম্নগামী হয় এবং সেন্ট্রোমিয়ারটা কি হয়? উপর দিকে মানে অগ্রগামী থাকে। মেরুমুখী চলনের কারণে এই পর্যায়কে কি বলা হয়? গতি পর্যায় বলা হয়। সর্বশেষ পর্যায়টা হচ্ছে কি টেলোফেজ পর্যায়। খেয়াল করো মাইটোসিসের টেলোফেজ পর্যায়। কোষ বিভাজনের এটা কি সম্পূর্ণ প্রোফেজের মানে বিপরীত বৈশিষ্ট্য। এখানে কি হয়েছে খেয়াল করো, কোষ বিভাজনে এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মানে
বিপরীত মেরু প্রান্তে পৌঁছায় এবং ক্রোমোজোমগুলিতে কি হয়, পানির যোজন ঘটে এবং ক্রোমোজোমগুলি কুণ্ডলি পাকিয়ে, মানে এরকম কুণ্ডলি পাকিয়ে, মানে তারের মতো কুণ্ডলি পাকিয়ে কি হয়ে গেল, মানে কুণ্ডলিগুলি, ক্রোমোজোমের কুণ্ডলি যে আছে সেটা খুলে যেতে থাকে, ফলে অপত্য ক্রোমোজোমগুলো লম্বা হয়, এরকম লম্বা হয়ে যায়, সরু হয় এবং স্পষ্ট হয়ে নিউক্লিয়ার রেটিকুলাম কি পরিণত হয়। এই পর্যায়ে শেষে স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং এখানে যে কাঠামোগুলো আছে এগুলো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে কি হয়ে যেতে থাকে, অদৃশ্য হয়ে যায়। প্রতিটি নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এভাবেই সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত সম আকৃতি ও সমগুণ সম্পূর্ণ দুটি অপত্য নিউক্লিয়াসের গঠনের মাধ্যমে কি হয়, এভাবে মাইটোসিসের ধাপগুলি কি হয়। ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।